আসসালামু আলাইকুম। শুরু করছি বাঁধনহারা প্রেম গল্পের ২ নম্বর পর্ব। লেখনীতে শান্তামণি মায়াবতী। শুভ্র এত জোরে গলা চেপে ধরেছে যে নিঃশ্বাস নিতে পারছে না রোদ। আর কিছুক্ষণ যদি এভাবে গলা চেপে ধরে রাখে তাহলে এখানে হয়তো ইন্নালিল্লাহ হয়ে যাবে। মনে মনে কালেমা পড়ছে রোদ। আজই বুঝি তার শেষ দিন। হঠাৎ গলা ছেড়ে দিয়ে শুভ্র ধাক্কা মারে। রোদ ছাদে ফ্লোরে পড়ে যায়। পড়ে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে আর কাশতে থাকে। শুভ্র রাগান্বিত হয়ে বলে, আমি তোকে বলেছিলাম আমার রুমে আসতে, কিন্তু তোর দেখি কলেজা অনেক বড় হয়ে গেছে। আমার কথা শুনিস না? আমার অবাধ্য হোস। কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, রোদ, আমি তোকে 5 মিনিট টাইম দিলাম, এর মধ্যে আমার রুমে আয়। বলেই ধপধপ পা ফেলে নিচে চলে যায়। রোদ এখানে ফ্লোরে পড়ে আছে। আস্তে করে উঠে দাঁড়ায়। তারপর কিছুক্ষণ আগের কথা ভাবতে থাকে। কিছুক্ষণ আগে রোদ দুপুরের খাবার খেয়ে রুমে বসে বই পড়ছিল। এমন সময় এই বাড়ির একজন কাজের লোক এসে বলেন, রোদমা শুনছো? কারো ডাক শুনে বই থেকে মাথা তুলে তাকায় রোদ। রহিমা খালাকে বলে, খালা কিছু বলবে? রহিমা খালা আমতামতা করে বলে, আসলে মা, তোমাকে শুভ্র বাবাজি ডাকছে তার রুমে। রোদ ভয়ে কেঁপে ওঠে। তারপর মনে মনে বলে, এই লোক আমাকে ডাকছে কেন? রহিমা খালা আবার বলে, রোদ মা তাড়াতাড়ি যেতে বলেছে। রোদ ভয়ে ভয়ে রহিমা খালার দিকে তাকিয়ে তারপর বলে, আমাকে কেন ডাকছে খালা? আমি জানি না মা কেন ডাকছে, শুধু বললো তোমাকে তাড়াতাড়ি রুমে যেতে। রোদ কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, তুমি যাও, আমি যাচ্ছি। রহিমা খালা চলে যায়, কিন্তু রোদ শুভ্র রুমে যায় না। অনেকক্ষণ রুমে বসেছিল, তারপর ছাদে চলে যায়, কারণ সে জেনে শুনে বাঘের খাঁচায় নিজেকে শিকার বানাতে চায় না। তারপর এই ঘটনা ঘটে। রোদ গুটি গুটি পায়ে হেঁটে শুভ্রর রুম থেকে সামনে দাঁড়ায় আর দোয়া পড়তে থাকে। আস্তে করে রুমের দরজা খুলে ভিতরে যায়। শুভ্র বেডের উপর বসে আছে। হঠাৎ দরজা খুলে আওয়াজে শুভ্র রোদের দিকে তাকায়। মাথা নিচু করে আছে রোদ। শুভ্র গম্ভীর স্বরে বলে, এদিকে আমার সামনে আয়। রোদ শুভ্রের কথা মতো সামনে গিয়ে দাঁড়ায়। শুভ্র আবার গম্ভীর স্বরে বলে ওঠে, আচ্ছা, তোকে বলেছিলাম 5 মিনিটের মধ্যে রুমে আসতে, কিন্তু তুই 2 মিনিট লেট করে আসছিস। এখন কি শাস্তি দেওয়া যায় বলতো তোকে? শুভ্র কিছুক্ষণ থেমে আবারও বলে, তোকে আমি বলেছিলাম আমার আশেপাশে না আসতে, তুই কি আমার কথা শুনেছিস? এখন তো তোকে এই শাস্তিও পেতে হবে। রোদ মাথা নিচু করে ভয়ে কাঁপছে। শুভ্র আবারও বলে, আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমি তোকে আমার ব্যালকনি থেকে নিচে ফেলে দিলে কেমন হয়? 3 তলা থেকে পড়লে তোর মতো পুচকে মেয়ের হাত পা হাড় গোড়ার তোর শরীর থাকবে না। এইটাই বেস্ট হবে, কি বলিস? রোদ চমকে ওঠে, মাথা তুলে তাকায় শুভ্রের দিকে। সত্যি সত্যি কি এই লোক তাকে ফেলে দিবে? ভয়ে রোদ কষ্টে তার চোখে পানি চলে আসে। টলমল চোখে তাকিয়ে আছে। কান্নার জন্য মুখ লাল হয়ে আছে। চোখ দুটো ভুলে গেছে। কিছুক্ষণ পর ঠোঁট কেঁপে উঠছে। শুভ্র আস্তে করে রোদের সামনে দাঁড়ায়। এমনভাবে যেন তাকিয়ে আছে, রোদ ভয়ে কেঁপে ওঠে। আচ্ছা, এই লোক কি সত্যি তাকে ফেলে দিবে? শুভ্র আস্তে করে সামনে এসে দাঁড়ায়। রোদ ভয়ে কাঁপছে, চোখে পানি টলমল করছে। শুভ্র আস্তে করে রোদের 2 গালে হাত রেখে নিজের মুখের কাছে নিয়ে আসে। রোদ সমস্ত শরীর যেন থরথর করে কেঁপে ওঠে। শুভ্রের গরম নিঃশ্বাস রোদের মুখে পড়ছে। শুভ্রের মনে হচ্ছে সে কোনো ঘোরের মধ্যে আছে। রোদের ঠোঁট তরতর করে কাঁপছে। শুভ্র যখনই রোদের ঠোঁটের দিকে নিজের ঠোঁট নেয়, তখনই হঠাৎ নিলয় চিৎকার আসে। হঠাৎ কারো চিৎকার শুনে দুজনে ছিটকে দূরে সরে যায়। হুঁশ ফিরে শুভ্রের সামনে তাকিয়ে দেখে নিলয় ফ্লোরে পড়ে আছে। রোদের মনে হয়েছিল সে এক্ষুনি জ্ঞান হারাবে। রোদ শুভ্রের হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। ওইদিকে শুভ্র বিরক্ত হয়ে তাকায় নিলয়ের দিকে। শুভ্র ভেবে পাচ্ছে না, এই গাধা হঠাৎ বেহুশ হলো কেন? শুভ্র নিলয়ের মুখে পানি ছুঁড়ে মারে। নিলয় চিৎকার করে ওঠে আর বলতে থাকে, বাঁচাও আমায়, আমি নদীতে ডুবে যাচ্ছি। শুভ্র রাগে জোরে ধমক দিয়ে বলে, স্টপ নিলয়, কি হচ্ছে? গাধার মতো লাফাচ্ছিস কেন? নিলয় থেমে যায়। শুভ্রের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, তারপর বলে, ব্রো, এখানে কি হচ্ছিল? রুমের আশেপাশে তাকায় নিলয়। তারপর শুভ্রের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে এমন সময় শুভ্র রাগী কণ্ঠে বলে, আউট। নিলয় হাবলার মতো তাকিয়ে আছে শুভ্রের দিকে। আবার কিছু বলতে যাবে এমন সময় শুভ্র আবারও বলে, আর একটা কথা বলবি তো তোর ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব আমি। নিলয় ভয়ে ঢোক গিলে। তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। দৌড়ে যেতে যেতে বলে, আগে নিজের যান বাঁচানো ফরজ, পরে সবকিছু। আর ওইদিকে শুভ্র নিজের মাথা চেপে ধরে বেডের ওপর বসে পড়ে। তারপর বলে, নো 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 শুভ্র, তুই এটা কি করতে যাচ্ছিলি? এই ভেবে এই মেয়ের প্রতি তুই দুর্বল হলে চলবে না।
এই মেয়ের কাছ থেকে দূরে থাকতে হবে। আর এই মেয়েকে তুই ঘৃণা করিস, ঘৃণা, আর কিচ্ছুই না। শুভ্র নিজের রাগে চোয়াল শক্ত করে দেয়ালে ঘুষি মারতে থাকে। হাত কেটে রক্ত পড়ছে। সকাল 10টা 30। শুভ্র সিঁড়ি দিয়ে নিচে নামছিল। অফিস যাবে। এমন সময় কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে শুভ্রকে জড়িয়ে ধরে। রোজ যেই শুভ্রের রুম থেকে বেরিয়ে আসছে, তারপর থেকে রুম থেকে আর বের হয়নি। ভয়ে তার শরীর এখনো থরথর করে কাঁপছে। তখন কার কথা মনে পড়তেই শরীর শিউরে উঠছে। শুভ্রের হাতে থাপ্পড়। রোদের গাল লাল হয়ে আছে। এখনো মনে হচ্ছে কাল অবশ্যই আছে। রাত 12টা 30। রোদ ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। আর আনমনে বলে ওঠে, যে হাতগুলো একদিন আমার শক্ত করে ধরার কথা ছিল, আর সেই হাতগুলো আমাকে আঘাত করে। রোদ ফুঁপিয়ে কেঁদে ওঠে। তারপর আবারও বলে ওঠে, আম্মু, আব্বু, তোমরা কেন আমায় একা করে চলে গেলে? আমাকে কি নিয়ে যেতে পারতে না তোমাদের সাথে? তোমাদের সেই রোদ ভালো নেই, একটুও ভালো নেই। রোদ কাঁদতে কাঁদতে ছাদের ফ্লোরে বসে পড়ে। তারপর বলে, যখন আঘাত পাই তখন বুঝি আমার হাত ধরে বলার মতো কেউ নেই যে আমি আছি। কষ্ট পেলে সবার বাবা মা বুকে টেনে নেয়, আর আমি শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবি আমাকে বুকে টানার মানুষ কোথায়? আমার চোখের পানি মুছে দেবার মতো কেউ নেই, কেউ না। রোজ চোখের পানি হাত দিয়ে মুছে উঠে দাঁড়ায়। আবার ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ, তুই তো সবার মাথার উপরে ছায়া হয়ে থাকিস, আর আমার মাথার উপরে কেন একটা আপন মানুষের ছায়াও নেই? চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজ। নীরার মেহেদি অনুষ্ঠান আজকে, তারপর কালকে হলুদ পরে পরের দিন বিয়ে। পুরো বাড়ি সাজানো হচ্ছে। রোদ অনেক সকালে ঘুম থেকে উঠে পড়ে, নামাজ পড়ে বাড়ির কাজে নেমে আসে। রান্নাঘরে কাজ করছে রোদ। এদিকে শুভ্র রুম থেকে রেডি হয়ে অফিসে যাচ্ছিল। সিঁড়ি বেয়ে নামতে হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে শুভ্র বেবি বলে জড়িয়ে ধরে। আশেপাশে মেহমানদের কেমন যেন করে তাকিয়ে আছে তার দিকে। শুভ্র কিছুটা বিরক্ত হয়, তারপর চাপা স্বরে বলে, হোয়াট দ্য হেল, কি হচ্ছে কি রিয়া? বলে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। রিয়া মেকি হেসে বলে, আরে কুল বেবি, এতটা হাইপার হচ্ছিস কেন? বলেই শুভ্রর হাত জড়িয়ে ধরে। শুভ্র রেগে যায়, কিন্তু আশেপাশে মেহমান থাকার কিছু বলতে পারে না। রাগান্বিত হয়ে ধপধপ পা ফেলে চলে যায়। কিছুক্ষণ আগে রোদ রান্নাঘর থেকে মেহমানদের জন্য নাস্তা নিয়ে আসছিল ড্রয়িং রুমে। তক্ষুনি চোখে পড়ে শুভ্রের দিকে। শুভ্রকে একটা মেয়ে জড়িয়ে ধরে আছে। সাথে সাথে সেখান থেকে চলে আসে। রোদ এই মেয়েকে ভালো করে চিনে, হাসি বেগমের বোনের মেয়ে, অয়নের খালাতো বোন, আমেরিকা থাকে। রোদ দীর্ঘশ্বাস ফেলে তারপর মনে মনে বলে ওঠে যে কখনো আমার ছিলই না, তার জন্য কষ্ট পেয়ে কি লাভ। হঠাৎ রোদকে আরব চৌধুরী ডাকে। রোদ আরব চৌধুরীর সামনে দাঁড়িয়ে বলে, মামা তুমি কখন এলে, আর কেমন আছো তুমি? আরব চৌধুরী হেসে রোদের মাথায় হাত বুলিয়ে বলে, আমি কালকে রাতে এসেছি মামনি, আর আমি ভালো আছি। তুই কেমন আছিস? আর তোর কোনো সমস্যা হচ্ছে না তো? রোদ হেসে বলে, আমি ভালো আছি মামা, কোনো সমস্যা হচ্ছে না। আরব চৌধুরী নিজের বিজনেসের কাজে দেশের বাইরে ছিল। আরব চৌধুরী রোদের দিকে ভ্রু কুঁচকে তাকায়, তারপর বলে, রোদ মামনি, তোকে শুভ্র কি কিছু বলেছে বা কিছু করেছে? রোদ আমতা করে বলে, না মামা, উনি আমাকে কিছুই বলেননি। হঠাৎ আরব চৌধুরী চোখ পড়ে রোদের গালে। গাল লাল হয়ে আছে। আরব চৌধুরী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, রোদ তোর গালে কি হয়েছে? রোদ কিছুটা চমকে যায়, তারপর বলে, মামা, আসলে অ্যালার্জি হয়েছে, আমার গালে অনেক চুলকায়, আর এই জন্যই হয়তো লাল হয়ে আছে। রোদ তারপর বলে, মামা, আমাকে নানু ডাকছে, আমি যাই। তাড়াতাড়ি রোদ সেখান থেকে এসে পড়ে। ওড়না ভালো করে মাথায় দিয়ে রাখে যেন কেউ গালের দাগটা দেখতে না পারে। পার্লার থেকে 4জন মেয়ে এসেছে নীরাকে মেহেদি পরাতে। রুমে বসে মেহেদি দিচ্ছে নীরা, সাথে টিনা, রিয়া, অহনা এরাও আছে। রোদ যাচ্ছে সবার জন্য নাস্তা নিয়ে। নাস্তা দিয়ে আসতে যাবে, তক্ষুনি অহনা বলে ওঠে, রোদ, তুমি মেহেদি পরবে না? রোদ পিছন ফিরে তাকিয়ে বলে, না আপু। নীরা বিরক্ত হয়ে বলে, রোদ, এখানে সবাই মেহেদি পরছে, তুমিও পরবে। আর কোনো কথা শুনতে চাই না। রোদ আর কিছু বলে না, কিন্তু রিয়া আর টিনার আগে ফুঁসছে। এই বাইরের মেয়েটাকে নিয়ে এত আদিক্ষেতা কিসের বোঝে না, কিন্তু সামনে নীরা থাকায় কেউ কিছু বলতে পারে না। 1 ঘন্টা ধরে রোদকে মেহেদি দিয়ে দেয়। সবার হাতে মেহেদি দেওয়া শেষ। সবাই হাত ধুয়ে আসছে, আর একজন মেহেদির রং দেখছে যে কার মেহেদির রং গাঢ় হয়েছে। রোদের হাতের মেহেদি শুকাতে অহনা বলে ওঠে, রোদ তুমি যাও, মেহেদি ধুয়ে আসো, এখন দেখবে তোমার মেহেদির
রং কতটা গাঢ় হয়েছে। আর যার মেহেদি রং যত বেশি গাঢ় হয় তার বর তাকে তত বেশি ভালোবাসে। রোদ মেহেদি ধুয়ে আসে ওয়াশরুম থেকে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রোদের দিকে। অহনা বলে ওঠে, ওয়াও রোদ, এত সুন্দর রং হয়েছে এই অল্প সময়। রোদ, তোর বর দেখছি তোকে খুব ভালোবাসে রে। তা আমাদের দুলাভাই কোথা থেকে লুকিয়ে লুকিয়ে তোকে এত ভালোবাসে? রোদ লজ্জায় মাথা নিচু করে নেয়। আর এদিকে টিনা আর রিয়া ফুঁসতে থাকে রাগে। রিয়া মনে মনে বলে, যত সব আদিক্ষেতা। অহনা রোদের কাছে গিয়ে বলে, আহারে লজ্জাবতী লাজুকলতা, আর লজ্জা পেতে হবে না। নিলয় বাসার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে শাহরুখ খানের পোজ দিতে, কিন্তু পারছেই না। এমন সময় নীলা আসছিল। ফোনে কথা বলতে বলতে এমন সময় নিলয়ের সাথে ধাক্কা লাগে। নিলয় গিয়ে মাটিতে পড়ে যায় আর নীলা কিছুটা দূরে ছিটকে পড়ে। নীলার সামনে নিলয়কে দেখে রাগান্বিত হয়ে বলে, শালার কপালটাই ফুটো। এই বাড়িতে আসলেই এত মানুষ থাকতেই হাদারামের সাথে কেন যে ধাক্কা খেতে হয় আল্লাহই জানে। রাগে গজগজ করতে করতে নীলা উঠে দাঁড়ায়, তারপর বলে, সমস্যা কি আপনার? হ্যাঁ, এত লোক থাকতে আমার সামনে এসে পড়তে হবে? নিলয় উঠে এসে নীলার সামনে দাঁড়ায়, তারপর বলে, খালাম্মা আপনি এখানে? নীলা খালাম্মা ডাক শুনের আগে ফুঁসতে থাকে। নীলার হাত হঠাৎ ভিজে ভিজে লাগে। প্যান্টের পেছনে কেমন ভিজে ভিজে, চারপাশে তো শুকনো আছে, তাহলে প্যান্ট তার হাত ভিজানো কেন? ভিজলো কিভাবে? হাতটা নাকের কাছে আনতে একটা বাজে গন্ধ নাকে আসে। আর নিলয় ওয়াক্থু বলে। নীলা ভ্রুকুসকে নিলয়ের দিকে তাকায়। পাশ থেকে একটা 7-8 বছরের ছেলে বলে ওঠে, ভাইয়া তুমি যেখানে পড়ে গিয়েছিলে সেখানে কিছুক্ষণ আগে আমি হিসু করেছি, বলেই ফিক করে হেসে দেয়। নীলাও ফিক করে হেসে দেয়, তারপর বলে, একদম ঠিক হয়েছে বলে হাসতে হাসতে চলে যায়। নীলা রাগি চোখে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। দৌড়ে গিয়ে বাচ্চাটাকে ধরতে যায়, এমন সময় আবার একই জায়গায় ঠাস করে পড়ে যায়। বাচ্চা ছেলেটা আবারও হাসতে থাকে, তারপর দৌড়ে চলে যায় সেখান থেকে। নিলয়ের আগে দুঃখে বাড়ির ভেতর যায় গোসল করতে। এদিকে রোদ নিজের রুম থেকে বেরিয়ে নিচে যাচ্ছিল। এমন সময় অয়ন ডাক দিয়ে বলে, রোদ কোথায় যাচ্ছ? রোদ পা থেমে যায়। পিছন ফিরে তাকিয়ে দেখে অয়ন হাসি মুখে দাঁড়িয়ে আছে। রোদ আমতা আমতা করে বলে, ভাইয়া কিছু বলবেন? না মানে এমনি ডাকছিলাম। কোথায় যাচ্ছ? নিচে যাচ্ছি ভাইয়া, কাজ আছে। অয়ন রোদের হাতের দিকে তাকিয়ে বলে, হাতে মেহেদি দিয়েছ, খুব সুন্দর লাগছে। রোদ লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে ওঠে, ধন্যবাদ ভাইয়া। অয়ন কাঁদো কাঁদো মুখ বানিয়ে বলে, এভাবে ভাইয়া ডেকো না রোদ, যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। রোদ কিছুটা অবাক হয়ে তাকায় অয়নের দিকে। অয়ন হেসে দেয়, তারপর বলে, তোমার মুখে ভাইয়ার একটা বেমানান। রোদ আমতা আমতা করে বলে, আমার কাজ আছে ভাইয়া, আমি যাই। বলে আর দাঁড়ায় না, সেখান থেকে নিচে চলে যায়। রাত 8:30। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরছে শুভ্র। কোনো এক কারণে মাথা গরম হয়ে আছে। বাসার ভিতর ড্রয়িং রুমে ঢুকে হঠাৎ গায়ে এসে শরবত পড়ে। রাগে চল শক্ত করে সামনে তাকায়। রোদকে সামনে দেখে যেন রাগটা আরো দ্বিগুণ বেড়ে যায়। ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় রোদের গালে। তারপর রাগে চল শক্ত। শুভ্র বলে, বাড়ির সব মেহমান কেমন করে যেন তাকিয়ে আছে, কিন্তু কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। রোদ ভয়ে কাঁপছে, টলমল চোখে নিচের দিকে তাকিয়ে আছে। শুভ্র রাগে চল শক্ত করে বলে, থার্ড ক্লাস একটা মেয়ে, আমি যেন তোকে আমার সামনে না দেখি। বলে রাগে ধপ ধপ পা ফেলে নিজের রুমের দিকে চলে যায়। আজকে রোদ অনেকটা কষ্ট পেয়েছে, ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে কবে নিজেকে শেষ করে দিত। আশেপাশের মানুষ কেমন করে যেন তাকিয়ে আছে। রোদের বুক ফেটে কান্না আসে, দৌড়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে বেডের ওপর শুয়ে কাঁদতে থাকে। তারপর বলে, আচ্ছা আমি এতটাই অপছন্দের যে সবার সামনে অপমান করতে একবারও ভাবলেন না শুভ্র ভাই? এইদিকে নীলা রোদকে খুঁজতে খুঁজতে হঠাৎ একটা রুমের কাছে এসে দাঁড়ায়। রুমের দরজা হালকা চাপানো। ভেতরে ঢুকে আশেপাশে তাকায়। নীলয় গায়ে সন্ধ্যার জুস ফেলে দৌড় দেয়। সেই বাচ্চাটি। নিলয় আজ গোসল করতে করতে জীবন শেষ। পুরো শরীর কেমন স্যাঁতসেঁতে হয়ে আছে। তার এই রাতের বেলা গোসল করে কোমরে তোয়ালে পেঁচিয়ে বের হচ্ছিল নিলয়। রুমে এসে তোয়ালে খুলে আবার পেঁচাতে যাবে, এমন সময় সামনে থেকে জোরে চিৎকার করে কেউ। সামনে নীলাকে দেখে হাত থেকে তোয়ালে নিচে পড়ে যায় আর নীলা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। নীলয় নীলাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে দৌড়ে নীলার কাছে যায়। একবার নিজের দিকে তাকিয়ে দৌড়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যায়। চেঞ্জ করে এসে নীলার মুখে পানি ছিটিয়ে দেয়। পিটপিট করে চোখ খুলে নীলা সামনে নিলয়কে দেখে না বলে জোরে চিৎকার দিয়ে আবারও অজ্ঞান হয়ে যায়।
নীলয় কিছুটা ঘাবড়ে যায়, তারপর বলে, হে আল্লাহ, তুমি আমার কপালে কোন শনির দশা লাগিয়ে দিয়েছো। আমার মান সম্মান আর থাকলো না। এই পৃথিবীতে এই মেয়ের সামনেই কেন আমার ইজ্জতের ফালুদা করতে হলো। নীলয় আবার নীলার মুখে পানি দেয়। নীলা চোখ খুলে নিজেকে নীলার দিকে ঝুঁকে থাকতে দেখে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায় আর রাগে রাগে চোখে তাকিয়ে বলে, অশুভ লোক, আগে আপনাকে জানতাম আপনি হাদারাম, এখন তো দেখছি আস্ত একটা লুচ্চু। সি, এই মেয়ে নিজে আমার সতীত্ব হরণ করে আবার আমাকে লুচু বলতে আছে। হ্যাঁ, তুমি পুরুষ নির্যাতন করছো, আমি তোমার নামে মামলা দিব। তোমার জন্য আমার কারো সাথে বিয়ে হবে না। নীলা রেগে বলে, আপনার মতো অসভ্য লোক আমি একটাও দেখিনি। ইচ্ছে করছে পচা ডোবায় চুবিয়ে মারতে। অসভ্য লোক কোথাকার। বলে এর আগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। আসলে নীলা রোদকে খুঁজে শুভ্র রোদকে থাপ্পড় মারছে সেটা সে পরে শুনেছে। শুনেই রোদের রুমে ছুটে আসে, কিন্তু সেখানে পায় না। তারপর ছাদে গিয়ে দেখে সেখানেও না পেয়ে বাড়ির সব রুম খুঁজতে থাকে। তখনই হঠাৎ নিলয়ের রুমে ঢুকে যায়, কিন্তু সে তো জানতো না যে ওইটা নিলয়ের রুম, তাহলে জীবনে ওই গাধার রুমে যেত না। নীলা আবার রোদের রুমের দিকে হাঁটা দেয়। রুমে গিয়ে দেখে রোদ ঘুমিয়ে আছে। কান্না করার ফলে চোখে মুখে ফুলে উঠেছে। কিছুক্ষণ পর ঘুমের মধ্যে ঠোঁট কেঁপে উঠছে। এক মনে নীলা রোদের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, এত মায়াভরা একটা মেয়েকে কিভাবে আঘাত করে। এই বাড়ির লোকগুলো একটু কি মায়া লাগে না। নীলা কথাগুলো বলে রোদের পাশে রোদকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। নীলা জড়িয়ে ধরতেই রোদ নীলাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, নীলা, আমার এই যন্ত্রণা সহ্য হয় না। ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে, বাঁচতে ইচ্ছে হচ্ছে না আমার। রোদের কান্না দেখে নীলার চোখে পানি এসে পড়ে। রোদের মাথায় হাত বুলিয়ে বলে, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আর চুপচাপ অন্যায় মেনে নিস না তো রোদ। তুই যত ভেঙে পড়বি, কষ্ট পাবি, মানুষ থেকে আরো বেশি কষ্ট দিবে, আঘাত করবে। তাই প্রতিবাদ কর, অন্যায় মুখ বুজে সহ্য করিস না। রোদ কান্না করতে করতে বলে, কার সাথে প্রতিবাদ করব? যে হাত আমাকে ধরে রাখার কথা ছিল, সেই বুকে আমাকে আগলে রাখার কথা ছিল, যার সাথে আমার সারা জীবন কাটানোর কথা ছিল, তার সাথে প্রতিবাদ করব? নীলা আর কিছু বলে না, চুপচাপ রোদকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। সকাল 8টা। সকাল সকাল ঘুম থেকে উঠে রোদ ফজরের নামাজ পড়ে। রুমে বসে আছে। আজকে নীরার গায়ে হলুদ। রুম থেকে বেরিয়ে আসে, সামনে হাসি বেগমকে দেখে থেমে যায়। হাসি বেগম রাগান্বিত হয়ে বলে, নবাবজাদি ঘুম ভেঙেছে আপনার? তাহলে বাড়ির কাজগুলো করুন। রোদ মাথা নিচু করে রান্নাঘরে চলে যায়। এইদিকে শুভ্র রুমে ঘুমিয়ে আছে। আস্তে আস্তে রিয়া রুমে ঢুকে শুভ্রের পাশে শুয়ে শুভ্রকে জড়িয়ে ধরে। হঠাৎ শুভ্রের ঘুম ভেঙে যায়। সামনে রিয়াকে দেখে রাগে চোয়াল শক্ত করে ধাক্কা দেয়। রিয়া ধাক্কা তাল সামলাতে না পেরে নিচে ফ্লোরে পড়ে যায়। বেড থেকে উঠে রিয়ার হাত ধরে টেনে দাঁড় করিয়ে রাগে রিডি করতে করতে বলে, তোমার মতো গায়ে পড়া মেয়েদের এই শুভ্র চৌধুরী 1 সেকেন্ডও সহ্য করবে না। কালকে বাসার মেহমান ছিল তাই কিছু বলিনি, কিন্তু আজকে দেখছি সাহস আরো দ্বিগুণ বেড়ে গেছে। রিয়া দাঁত কেলিয়ে হেসে বলে, শুভ্র, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি এভাবে আমাকে বলতে পারো না। শুভ্র আরো রেগে যায়। রেগে গিয়ে কিছু বলতে যাবে, এমন সময় রিয়া এসে জড়িয়ে ধরে। রাগে যেন শুভ্রের শরীর কাঁপছে। রিয়ার হাত ধরে টেনে সামনে এনে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। রাগে চোয়াল শক্ত করে বলে, তোর মতো সস্তা মেয়ের প্রতি শুভ্র চৌধুরী কোনো ইন্টারেস্ট নেই। আর এই শুভ্র চৌধুরী সস্তা জিনিসের প্রতি ছুটে না। দূরে থাক আমার থেকে, তা না হলে মুখে একটা দাঁত থাকবে না, সব হাতে এনে দেব। বলে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে যায়। রিয়ার গাল যেন অবশ্যই আছে। গালে হাত দিয়ে বলে, তোমাকে আমার চাই শুভ্র, যে কোনো মূল্যে। এতদিনে সাজানো খেলা তো আমি শেষ করে দিতে পারি না। বলে রুম থেকে বেরিয়ে যায়। বাড়ির ছাদে নীরার গায়ে হলুদে উপলক্ষে পুরো ছাদ সুন্দর করে সাজিয়েছে। শুভ্র আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে, কারণ হেনা বেগম তাকে তাড়াতাড়ি আসতে বলেছে। কারণ বাড়ি বড় মেয়ের বিয়ে, সেই উপলক্ষে ভাইদের সাথে থাকা দরকার। এই বাড়িতে হেনা বেগম ছাড়া কারো কথা শুনে না শুভ্র। বিকেল 5টা। নীরাকে পার্লারের লোক সাজাতে আসছে। বাড়ির মেয়েরাও সাজে। অহনা রোদকে বসিয়ে রেখেছে, তার কারণ হলো রোদকে তার সাথে সাজতে হবে। সবাই সাজাতে সাজাতে রাত 8টা বেজে যায়। বাসন্তী রঙের ভিতরে সোনালি পাইট দেওয়া রঙের শাড়ি পরিয়ে রোদকে সাজিয়ে দেয়। পার্লারের মেয়েরা রোদকে সাজিয়ে বলে, আপনার ওপর যেন কারো নজর না লাগে ম্যাম, খুব সুন্দর আপনি। রোদ মুচকি হাসে। ছাদে স্টেজ সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছে নীরাকে। চারপাশে অনেক লোক রোদের পাশে দাঁড়িয়ে আছে। অয়ন রোদের পাশে আসে, আস্তে করে রোদকে ডাকে। রোদ পেছন ফিরে তাকায়। অয়ন বলে,
খুব সুন্দর লাগছে রোদ তোমাকে, ইচ্ছে করছে সারাক্ষণ এভাবে তাকিয়ে দেখি। চাঁদও তোমার সৌন্দর্য দেখে হিংসা করবে রোদ। রোদ লজ্জা পেয়ে মুচকি হাসে আর অয়ন এটা ওটা বলে রোদকে হাসাচ্ছে আর রোদের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। ফোনে কথা বলতে বলতে ছাদে আসছিল শুভ্র। হঠাৎ অয়নের সাথে রোদকে এভাবে হাসতে দেখে যেন পুরো শরীর রাগে কেঁপে ওঠে। শুভ্র ভেবে পায় না এই মেয়ে তার সামনে আসলে ভয়ে কাঁপে, মুখ দিয়ে কথা বের হয় না, কিন্তু এখন কিরকম অয়নের সাথে হাসছে, লজ্জা পাচ্ছে। শুভ্র আবারও বলে ওঠে, নো 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 শুভ্র, এই মেয়ে জাহান্নামে যাক, তাতে তোর কি? যার সাথে ইচ্ছে কথা বলুক, হাসুক, তাতে তোর কিচ্ছু না। কিন্তু সে মুখে কথাগুলো বললে মনে মনে রাগে তার পুরো শরীর পুড়ে যাচ্ছে। শুভ্র রাগে নিচে চলে যায়, আর একটু সময় এখানে থাকলে এই মেয়েকে সে আবারও ঠাটিয়ে থাপ্পড় মারবে। রোদ মিষ্টির প্লেট আনতে ছাদ থেকে নিচে যাচ্ছিল। হঠাৎ রোদ এক হাত টেনে কেউ অন্ধকার রুমে নিয়ে যায়। ভয়ে কেঁপে ওঠে রোদ, শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে অন্ধকার সেই ব্যক্তি। রোদ চিৎকার করে ভয়ে ভয়ে বলে, কে আপনি? রোদ ভয়ে থরথর করে কাঁপছে, শরীর ঘেমে যাচ্ছে। হঠাৎ নিজের পেটে কারো স্পর্শ পেতে সে পুরো শরীর শিউরে ওঠে। রোদ ভয়ে কেঁপে ওঠে। অন্ধকার ব্যক্তি রোদকে নিজের সাথে চেপে ধরে গলায় জোরে কামড় বসায়। রোদ জোরে আহ বলে চিৎকার করে ওঠে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে রোদ। হঠাৎ হাতে কিছু একটা দিয়ে ধাক্কা দিয়ে অন্ধকার রুম থেকে বেরিয়ে যায়। রোদ ধাক্কার তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর আস্তে করে উঠে দাঁড়ায়, রুম থেকে বেরিয়ে আসে। গলায় কামড়ের জায়গায় ভীষণ জ্বালা করছে। হাতে কাগজের দিকে চোখ পড়তেই কাগজ খুলে কাগজের লেখাগুলো দেখে চমকে যায় রোদ। রোদের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কাঁপা কাঁপা হাতে চিরকুটটা হাতে নিয়ে আবারও দেখে। রোদ কিছুই বলছে না, যেন পাথরের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। হেনা বেগম যাচ্ছিলেন, ছাদে রোদকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ধাক্কা দিয়ে বলে, এই রোদ, এখানে পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? কিছু হয়েছে কি? রোদ আস্তে করে বলে, নানু কিছু হয়নি, আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি রুমে যাই, তোমরা ওই দিকটা একটু দেখো। হেনা বেগম বিচলিত হয়ে বলেন, কি হয়েছে রোদ, বেশি শরীর খারাপ লাগছে? তোকে ডাক্তার ডাক্তার দেখাবো? রোদ শান্ত কণ্ঠে বলে, নানু তেমন কিছু হয়নি, একটু খারাপ লাগছে, ফ্রেশ হয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। হেনা বেগম মাথায় হাত বুলিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুই যা গিয়ে রেস্ট নে। বলে হেনা বেগম ওপরে ছাদে চলে যায়। আর রোদ নিজের রুমে গিয়ে ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঝর্ণা ছেড়ে দেয়, গায়ে পানি পড়তে থাকে। নিজের হাত দিয়ে গলার কামড়ের দাগে ঘষতে থাকে আর ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে রোদ ঝর্ণার নিচে বসে পড়ে। এইদিকে ছাদে নিলয় নীলাকে দেখলেই মুখ লুকাচ্ছে, আর নীলয় হেসে কুটি কুটি হচ্ছে। নিলয় মনে মনে বলে, বালের কপাল, জীবনে কোনো মেয়ের কাছ থেকে এভাবে পালিয়ে বেড়াতে হবে জীবনেও ভাবেনি। আজ তার মান সম্মান সব প্লাস্টিক। নীলাকে দেখলেই দাঁত কেলিয়ে হাসছে। নীলা নিলয়কে দেখলেই দাঁত কেলিয়ে হাসছে, আর নিলয় লজ্জায় মুখ লুকাচ্ছে, কিছু বলতেও পারছে না। অহনা হেনা বেগমকে জিজ্ঞেস করে রোদের কথা। হেনা বেগম বলে, রোদের শরীর ভালো না, তাই ও রুমে রেস্ট নিচ্ছে। অয়ন সে কথা শুনে আর ভাবতে থাকে, রোদকে তো কিছুক্ষণ আগেই দেখলাম ঠিকঠাকই তো ছিল, হঠাৎ কি হলো? সারা রাত রোদ রুম থেকে বের হয়নি, অস্থিরতা তাকে সব দিক দিয়ে ঘিরে ধরেছে। রাতে শুভ্র বাসায় ছিল না, শেষ রাতের দিকে বাসায় আসছে। কোথায় ছিল কারো জানা নেই। আজকে নীরার বিয়ে, পুরো বাড়ি রাজকীয়ভাবে সাজানো হয়েছে। নীরা বসে যে স্টেজে বসে আছে, পাশে তার হাজবেন্ড নীরব, একজন ডক্টর। দেখতে মাশাআল্লাহ দুইজনকে খুব সুন্দর লাগছে। কবুল বলে বিয়ে সম্পূর্ণ হয়, খাওয়া দাওয়া করে আসে বিদায়ের পালা। এই সময়টা প্রতিটা মেয়ের জন্যই কষ্টকর। নীরা অনেকটা কান্না করে সবাইকে জড়িয়ে ধরে। রোদের মাথায় হাত দিয়ে বলে, সাবধানে থাকিস বনু। রোদও অনেক কাঁদে। এই বাড়ির মানুষ যতই খারাপ ব্যবহার করুক না কেন, নীরা তার নিজের বোনের মতোই ভালোবাসেছে। নীরাকে বিদায় দিয়ে সবাই বাড়ির ভিতর চলে আসে। রোদ কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে। রোদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে অয়ন। শুভ্রের আগের রাগটা যেন ধপধপ করে আরো কয়েক গুণ বেড়ে গেল। রাগি চোখে তাকিয়ে আছে ওদের দিকে। শুভ্র রাগে চোয়াল শক্ত করে আছে, ইচ্ছে করছে এই মেয়েকে ঠাটিয়ে চড় মারতে। বাড়ির মেহমানরা অনেকেই চলে গেছে, অল্প কয়েকজন আছে হয়তো। রোদ কিচেন থেকে সবার জন্য পানি আনে। হেনা বেগমকে পানি দিতে গিয়ে সেটা শুভ্রের গায়ে পড়ে যায়।
শুভ্র হেনা বেগমের পাশেই বসেছিল। শুভ্র যেন সুযোগ খুঁজছিল এই মেয়েকে শায়েস্তা করার, আর সেটা পেয়ে গেল। রাগে জল শক্ত করে উঠে দাঁড়িয়ে পরপর ঠাস ঠাস দুটো থাপ্পড় মারে। আরব চৌধুরী সেখানেই ছিল। হেনা বেগম দাঁড়িয়ে যান, কারণ সে ভাবানি সামান্য একটু পানি পড়েছে গায়ে, তার জন্য শুভ্র রোদকে এভাবে থাপ্পড় দিবে। আরব চৌধুরীর আগে জল শক্ত করে শুভ্রকে বলে, শুভ্র, সামান্য একটু পানি পড়েছে তার জন্য রোদকে তুমি এভাবে মারবে? এটা আমাদের বাড়ি, শিক্ষা বলো। দিন দিন তুমি বেশি বিগড়ে যাচ্ছ। শুভ্রর আগে কটমট করে বলে, ওর সাথে ওই রকম করাই উচিত, ওর মতো একটা বলতে যাবে এমন সময় আরব চৌধুরী শুভ্রর গালে সজোরে একটা থাপ্পড় মারে। শুভ্রের চোখ লাল হয়ে আছে। আরব চৌধুরী রাগান্বিত হয়ে বলেন, ব্যাস অনেক হয়েছে, আর না, অনেক বলেছ তুমি। ভুলে যেও না রোদ আর তোমার সম্পর্ক। শুভ্রর আগে চিৎকার করে বলে, এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর কোনো জন্মে ছিল না। আরব চৌধুরী রাগী গলায় বলে, আজকে তুমি যে কথাগুলো বলছো, এমন একদিন আসবে সেদিন তুমি এইসব কথা আর কাজের জন্য নিজেকে মাপ করতে পারবে না। মনে রেখো শুভ্র। রাগে সোফায় লাথি মেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। রোদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরব চৌধুরী রোদের কাছে এসে বলে হেনা বেগমকে উদ্দেশ্য করে, অনেক হয়েছে মা, আর যাই হোক, রোদকে আর আমি কষ্ট সহ্য করতে দিব না। তোমার কথা শুনে এতদিন চুপ ছিলাম, কিন্তু আজকে আর না, অনেক হয়েছে। এখন আমি যে সিদ্ধান্ত নিব সেটাই হবে, ব্যাস। রোদ কাঁদতে কাঁদতে ধরে নিচের রুমে চলে যায়। অয়নের যেন বুকটা ফেটে যাচ্ছে, কেমন যেন অস্থির লাগছে। সে কিছু বুঝতে পারছে না। আর ওইদিকে রিয়া শয়তানি হাসে, কারণ তার প্ল্যান মতোই কাজ হচ্ছে সব। রাত 12:30। ছাদে দাঁড়িয়ে আছে রোদ, আকাশের দিকে তাকিয়ে আছে। কেন জানি তার বাঁচতে ইচ্ছে করে না আর। রোদ আকাশের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, মানুষ, এত মানুষ মরে, তুমি কি আমাকে চোখে দেখো না আল্লাহ? আমি যে এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। রোদ কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। এমন সময় পেছন থেকে কেউ হাত রাখে রোদের কাঁধে। রোদ পেছন ফিরে তাকায়, দেখে অয়ন দাঁড়িয়ে আছে। রোদ কাঁদতে কাঁদতে অয়নকে জড়িয়ে ধরে, কান্না মিশ্রিত কণ্ঠে বলে, অয়ন ভাই, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে আপনি মেরে ফেলুন, তাহলে আর কারো জীবনে ঝামেলা হয়ে বাঁচতে হবে না। অয়নের বুকটা যেন ধক করে ওঠে। রোদের কান্নার শব্দ যেন তার বুক চিরে তীরের মতো আঘাত করছে। অয়ন রোদের মাথায় হাত বুলিয়ে বলে, রোদ, কান্না থামাও, তোমার চোখের পানি আমার সহ্য হয় না রোদ, প্লিজ। রোদের অয়নের কথা কানে আসতেই হুঁশ আসে। কান্না করতে করতে কি করে ফেলেছে রোদ আস্তে করে অয়নকে বলে, অয়ন ভাই সরি। সরি বলতে হবে না রোদ, আরে এভাবে কান্না করো না প্লিজ। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রোদ। তারপর কিছু না বলে চলে আসে ছাদ থেকে। রুমে এসে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে ওঠে রোদ। নামাজ পড়ে রান্নাঘরের দিকে যেতে থাকে রোদ। এদিকে শুভ্র সারাদিন বাসায় আসেনি। সকাল সকাল বাসায় ঢুকছে রোদ। সিঁড়ি দিয়ে নামছে। পিঙ্ক কালারের একটা সুতি 3 পিস পরা, ওড়না 2.5 পেস করে দেয়া, চেহারা যেন জল করছে। শুভ্র নিজের ধ্যান ভাঙতে আগে জল শক্ত করে ফেলে। রোদের সামনে এসে বলে, 5 মিনিটের মধ্যে কফি নিয়ে আমার রুমে আয় রোদ, আর যদি 1 সেকেন্ড লেট হয় তো একটা থাপ্পড় খাবি, ফার্স্ট। রোদ ভয়ে কেঁপে ওঠে। এখন আবার রুমে ডাকছে কেন? আবার না গেলেও বিপদ। রোদ তাড়াতাড়ি কফি বানিয়ে শুভ্রের রুমে যায়। রুমে গিয়ে দেখে শুভ্র রুমে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। ফ্রেশ হচ্ছে মনে হয়। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হয় শুভ্র ওয়াশরুম থেকে। রোদ মাথা নিচু করে আছে। শুভ্র ভেবে পায় না এই মেয়ে তার সামনে আসলেই মুখ তালা দিয়ে রাখে। রোদ টেবিলে কফি রেখে যেতে যাবে, এমন সময় শুভ্র রোদকে ডাকে। রোদের পা থেমে যায়। শুভ্র বলে, রোদ দাঁড়া। রোদ শুভ্রের কথা শুনে পেছন ফিরে তাকায়, কিন্তু কিছু বলে না। শুভ্রর যেন রাগটা আবারও বেড়ে যায়। আজ এতদিন হলো আসছে, কিন্তু এই মেয়ে তার সামনে একটা কথা বলেনি। তার সামনে আসলেই বোবা হয়ে যায়। শুভ্র আবার রোদের নাম ধরে ডাকে, কিন্তু রোদ মুখ দিয়ে কোনো সারা শব্দ বের হয় না। রাগে যেন শুভ্রের শরীর জ্বলছে। রোদের হাত টেনে ধরে নিজের কাছে এনে মুখ চেপে ধরে বলে, এত তেজ না, আমার সামনে আসলে মুখে তালা লাগিয়ে রাখিস, আর অন্য কারোর সাথে তো ঠিকই হাসতে পারিস না। রোদের চোখ দিয়ে ব্যথায় পানি গড়িয়ে পড়ছে। শুভ্র ধাক্কা দিয়ে দূরে সরে যায়, গিয়ে বলে, দূরে যা আমার কাছ থেকে। রোদ চোখে পানি নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। সকাল 10:30। ড্রয়িং রুমে বসেছিল সবাই। এমন সময় আরব চৌধুরী বলে ওঠে, সবার সাথে একটা জরুরি কথা বলার ছিল। হেনা বেগম বলেন, কি বলবি? জরুরি কথা বল। আরব চৌধুরী সবার উদ্দেশ্যে বলে ওঠে,
আমি রোদের বিয়ে ঠিক করেছি আমার বিজনেস পার্টনারের ছেলের সাথে। ছেলে সিআইডি অফিসার, অনেক ভালো ছেলে। আর কালকেই রোদকে তারা দেখতে আসছে। হেনা বেগম বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর বললেন, কি বলছিস তুই আরাব? তুই কি শুভ্রের মতো পাগল হয়ে গেলি নাকি? আরাব চৌধুরী রাগী গলায় বলে, আমি ঠিক আছি মা, আর আমার কথায় নড়চড় হবে না। আর এতদিন তুমি যা বলেছ শুনেছি, কিন্তু আর না। আমি তোমাদের কারো মতামত জানতে চাইনি, আমি আমার মতামত জানালাম। আর আমি জানি রোদ মা আমার কথা অবাধ্য হবে না। রোদের বিয়ের কথা শুনে যেন বুকের ভেতর ধক করে ওঠে, চোখে পানি টলমল করছে, মাথা নিচু করে কান্না আটকানোর চেষ্টা করছে। সিঁড়ি দিয়ে নামছিল শুভ্র। হেনা বেগম শুভ্রকে দেখে শুভ্রের কাছে যায়, তারপর বলে, শুভ্র, দেখ বাবা, তোর বাবা কি বলছে, রোদকে নাকি বিয়ে দিয়ে দিবে। এইসব কি হচ্ছে শুভ্র, তুই কিছু বল। শুভ্রের মুখে স্পষ্ট বিরক্ত, সেটা রোদের চোখ এড়ায় না। শুভ্র ভ্রুকুসকে বলে, আমি কি করতে পারি দাদি? তোমরা এই মেয়েকে যেইখানে ইচ্ছে বিয়ে দাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর এইসব কথা বলে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করবে না। শুভ্রর দাদির মুখ ছোট হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি শুভ্র এইসব বলবে। হেনা বেগম বলেন, শুভ্র, কি সব বলছিস? তোর মাথা ঠিক আছে? এইসব কোন ধরনের কথা? সবকিছু এভাবে ভুলে যাস না। হেনা বেগমকে শুভ্র বিরক্ত নিয়ে বলে, আমি সবকিছু অনেক আগেই ভুলে গেছি দাদি। আর প্লিজ আমার সাথে এইসব কথা নিয়ে কিছু শুনতে চাইও না। কথাগুলো বলে শুভ্র বাসা থেকে বের হয়ে যায়। হেনা বেগম শুভ্রকে বোঝাতে তার পিছন পিছন যেতে নেয়। এমন সময় আরব চৌধুরীর আগে জল শক্ত করে বলে, ব্যাস মা, এখানেই দাঁড়াও। অনেক হয়েছে, তোমার নাতি যা বলার বলে দিয়েছে। আর আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও নড়ব না। রোদের বিয়ে আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিব। অয়নের বাবা যেন বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে যায়। অয়নের যেন বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। আরব চৌধুরীর উদ্দেশ্য করে কিছু বলবে, চাচা যান আর কিছু বলতে পারে না অয়ন। আরব চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে ওঠে, অয়ন, আমি কোনো সাফাই শুনতে চাই না তোমার কাছ থেকে। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। বলে ধপ ধপ পা ফেলে রুমে চলে যায়। রোদের যেন বুকটা ফেটে যাচ্ছে। শুভ্রের সব কথা শুনছে সে। রোদের চোখে পানি মুছছে, আর মনে মনে বলছে, অনেক হয়েছে, আর না। এবার আর মায়া না, মোহে আটকে থাকবো না। যে আমাকে চায় না তার জন্য আমি কষ্ট পাবো না, আর না। নিলয় কেমন করে যেন তাকিয়ে আছে রোদের দিকে। সে তো সেদিন রোদ আর শুভ্রকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল। সে ভেবেছিল তার শুভ্র ভাই এই বিয়ে হতে দিবে না, কিন্তু সে তো কিছুই বলল না, আরও বিয়েতে উৎসাহ দিয়ে গেল। তাহলে কি সেদিন সে ভুল দেখেছিল? হতেও পারে তার যে শুভ্র ভাই জীবনে ওসব করবে না কারো সাথে। আনরোমান্টিক ড্রামা। অয়ন কেমন যেন অস্থির লাগছে। অয়ন বাড়ি থেকে বেরিয়ে যায়। রিয়া হাসছে, তার সব প্ল্যান মতোই হচ্ছে। আরব চৌধুরী রুমে গিয়ে আফরিন বেগমের ছবির সামনে দাঁড়ায়। চোখ তার ঝাপসা হয়ে আসে, চোখের পানিতে চোখ থেকে চশমা খুলে আবার চোখে পড়ে নেয়। তারপর বলে, আমি তোর কথা রাখতে পারিনি আফরিন, আমি তোমার কথা রাখতে পারিনি রাখতে। আমাকে তুমি মাফ করে দিও। রোদ মায়ের সুখের জন্য হলেও এইসব করা দরকার। আরব চৌধুরী ফোন আসে, ছবির সামনে থেকে সরে ফোনে কথা বলে। কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে আসে ড্রয়িং রুমে। হেনা বেগম মাথায় হাত দিয়ে সোফায় বসেছিলেন। আরব চৌধুরী হেনা বেগমের সামনে এসে তারপর বলে, মা। হেনা বেগম মাথা তুলে তাকায়। আরব চৌধুরী হেনা বেগমকে বলে, মা, কালকে রোদকে দেখতে আসার কথা ছিল, কিন্তু তারা সবাই আজকে বিকালে রোদকে দেখতে আসছে। তুমি রোদকে সাজিয়ে গুজিয়ে রেডি করো। হেনা বেগম মুখ কালো করে বলেন, আরব, তুই একটু বেশি তাড়াহুড়ো করছিস না? আর একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে কেমন হয়? আরব চৌধুরী রাগী কণ্ঠে বলে, আম্মাজান প্লিজ, আমি কোনো কথা শুনতে চাই না। আর ভাবাভাবি শেষ। এখন আমি যা বলবো তাই হবে। হেনা বেগম আর কিছু বলে না। সে ভালো করেই জানে এখন আর কিছু বলে কাজ হবে না। ধপ করে সোফায় বসে পড়ে। আরব চৌধুরী কথাগুলো রোদের কানে যায়। সে নীরবে চোখের পানি মুছে। কেমন যেন বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারে না। নীলা রোদের বিয়ের কথা শুনে হেনা বেগমের কাছ থেকেই শুনেই রোদের কাছে আসে। বাড়ির ভিতর ঢুকে রোদের রুমের দিকে যায়। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে গায়ের ওপর পড়ে যায়।
সামনে তাকিয়ে খানিকটা লজ্জা পায় নীলা। কেমন করে যেন তাকিয়ে আছে নীলার দিকে। নীলা তাড়াতাড়ি উঠে দাঁড়ায়, কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, এই আপনার সমস্যা কি? আপনি আমার কাছে এসে ধাক্কা খেতে হবে? নীলার দিকে কিছুটা ঝুঁকে বলে, জানি না কি সমস্যা, তবে বড় কোনো সমস্যা তো হবে, তা না হলে শুধু বারবার আপনার সাথে কেন ধাক্কা খাই বলেন তো? নীলা রাগ নিয়ে বলে, সমস্যা তো অনেক বড়ই, কারণ আপনার চোখ তো আপনার পকেটে নিয়ে ঘোরেন, হাঁটেন আর বারবার আমার সামনে এসে পড়েন। আর বড় সমস্যা হলো আপনি একটা হাঁদারাম। বলে এর আগে গজগজ করতে করতে চলে যায়। নীলার কথা শুনে ফিক করে হেসে দেয় আর মনে মনে বলে, মেয়েটা আসলেই সুন্দর, রাগলে তো আরো সুন্দর লাগে। এখন বিকাল 3টা কি 3:30। রোদ নিজের রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে। নীলা পেছন থেকে রোদকে জড়িয়ে ধরে। রোদ নীলার দিকে ফিরে নীলাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। নীলা রোদের মাথায় হাত রেখে তারপর বলে, রোদ শান্ত হ। যে তোর না, যে তোকে কখনো ভালোবাসিনি তার জন্য কষ্ট পাস না। অতীত ভুলে বর্তমান ভবিষ্যৎ সুন্দর করে তোল। রোদ কাঁদতে কাঁদতে বলে, আচ্ছা অতীত ভুলে যাওয়া কি এতই সহজ? চাইলে কি আমরা অতীত ভুলতে পারি? নীলা কিছুই বলে না। রোদ আস্তে করে শান্ত হয়ে রোদকে একটা সুন্দর লাল শাড়ি পরিয়ে দেয়, সুন্দর করে সাজিয়ে দেয়। নীলা অবাক হয়ে তাকিয়ে আছে রোদের দিকে। নীলা রোদকে উদ্দেশ্য করে বলে, জানো তোকে যা লাগছে না, ছেলেপক্ষ আজকে তোকে দেখে আজই না বিয়ে করে নেয়। রোদ মলিন হাসে, তার বুকের ভেতর যেন তোলপাড় শুরু হয়ে গেছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু সে পারছে না। পাত্রপক্ষ অনেক আগে এসে গেছে, ড্রয়িং রুমে বসে আছে। নীলা রোদকে নিয়ে আস্তে আস্তে রুম থেকে বের হয়, সিঁড়ি দিয়ে নামছে। রোদ আস্তে সালাম দেয়, রোদকে সোফায় বসায়। রোদ মাথা নিচু করে বসে আছে, টুকটাক প্রশ্ন করছে, সেসব উত্তর দিচ্ছে রোদ। ছেলের মা বাবা আর বোনরা দেখতে এসেছে। বাড়ির সবাই আছে এখানে, শুধু শুভ্র নাই। ছেলের মা সবার সামনে বলে বসে, আমাদের মেয়ে পছন্দ হয়েছে, ভারী মিষ্টি মেয়ে। রোদ আরাব চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, আকাশের মা, এখন ছেলে মেয়েকে একটু আলাদা কথা বলতে দিন, আর আমরা বিয়ের দিনক্ষণ নিয়ে কথা বলছি। আরাব চৌধুরী রোদকে উদ্দেশ্য করে বলেন, রোদ মা, তুমি আকাশকে নিয়ে ওপরে যাও। রোদ উঠে দাঁড়ায় আর সিঁড়ি দিয়ে হাঁটা ধরে, আর পিছু পিছু আকাশও যায়। শুভ্র ছাদে আসছিল সিগারেট খেতে। ছাদে এসে অপ্রকাশিত কিছু চোখে পড়ে। রাগে জল শক্ত করে আছে শুভ্র, রাগে নিজে চুল চেপে ধরে। শুভ্র সেই দুপুরে বাড়িতে এসেছে, রুম থেকে বের হয়নি। মনটা কেমন যেন অস্থির লাগছিল, কিন্তু কেন এমন লাগছে জানা নেই তার। তাই সে সিগারেট খেতে খেতে ছাদে যায়। ছাদে রোদকে একটা ছেলের সাথে ওইভাবে যেন দেখে যেন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। রোদ শাড়ি পরেছে, শাড়ি পরে ভালো মতো হাঁটতে পারছে না। শাড়ি পেঁচিয়ে যখন পরে যেতে নিবে, তখন আকাশ রোদকে ধরে ফেলে, আর সেই অবস্থা শুভ্র রোদকে দেখে ফেলে যে রোদকে একটা ছেলে জড়িয়ে আছে। রাগে কিছু ভেবে পায় না। শুভ্র নিজের রুমে চলে যায়, এসে দেয়ালে ঘুষি দিতে থাকে। সে কোনোভাবেই যেন নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। ইচ্ছে করছে রোদকে সহ ওই ছেলেটাকে মেরে ফেলতে। শুভ্র দেয়ালে ঘুষি দিতে দিতে বলে, ওই মেয়ের জন্য আমার কেন এত রাগ হচ্ছে? ও জাহান্নামে যাক, তাতে আমার কিচ্ছু না, কিচ্ছু না। এইদিকে রোদ আকাশকে দূরে সরিয়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। আকাশ মুচকি হাসে আর মনে মনে বলে, আগের জন্মে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, তাই এই জন্মে এত সুন্দরী বউ পাচ্ছি। যাদের গায়ে খুঁত আছে, কিন্তু এই জান্নাতের হুড়পড়ির গায়ে কোনো খুঁত নেই। মনে হচ্ছে আল্লাহ খুব যত্ন করে বানিয়েছে। আকাশ একধানে তাকিয়ে আছে রোদের দিকে। রোদের কেমন যেন বিরক্ত লাগছে, এভাবে তাকিয়ে আছে কেন এই লোক? মাথায় কি সমস্যা? আস্তে করে কাশি দিয়ে তাকায় রোদ। আকাশের ধ্যান ভাঙে, আনমনে বলে ওঠে, আপনি সত্যি অনেক সুন্দর রোদ। রোদ মাথা নিচু করে আছে। আকাশ আবার বলে ওঠে, আমি এই বিয়েতে রাজি, আপনার কোনো আপত্তি নেই তো? রোদ কিছু বলে না, ঠোঁট কাঁপছে, নিজের কান্না আটকানোর চেষ্টা করছে। বুকের ভেতর যেন বড় ঝড় বইছে। আকাশ আর কিছু বলে না, সে ভেবে নেয় রোদ হয়তো লজ্জা পাচ্ছে। তক্ষুনি নীলা আসে রোদ আর আকাশকে ডাকতে। দুজনে নিচে চলে যায়। আকাশের পাশাপাশি বসায় দুজনকে। আকাশের আম্মু একটা আংটি বের করে দেয় আকাশকে। আকাশ রোদের হাতে আংটি পরিয়ে দেয়। ডায়মন্ডের আংটি যেন রোদের ফর্সা হাতে জ্বলজ্বল করছে। এই সব কিছু ওপরে দাঁড়িয়ে দেখছিল শুভ্র।
কেন জানি তার ভীষণ রাগ হচ্ছে। রোদ নিজের রুমে চলে আসে। তারপর পাত্রপক্ষ বিয়ের দিন তারিখ ঠিক করে যায়। সামনের সপ্তাহে রোদ আর আকাশের বিয়ে। এর মধ্যে বিয়ে শপিং, তারপর যা যা লাগে সব ঠিকঠাক করতে হবে। আরব চৌধুরী ভীষণ খুশি, কারণ সে এই মেয়েকে এই নরক থেকে বের করতে পারবে। মেয়েটা একটু সুখের দেখা পাবে। রোদ রুমে এসে কাঁদছে। নীলা রোদের কাছে যায়। রোদ নীলাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, নীলা, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোকে ছাড়া অন্য কারো আমি তাকে ছাড়া অন্য কারো কিভাবে হব? আমাকে একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো? নীলা রোদের মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিস না রোদ, নিজেকে শক্ত কর। সে যদি তোকে ছাড়া ভালো থাকতে পারে, তাহলে তুই কেন পারবি না? ভুলে যা সব, মনে কর এটা একটা দুঃস্বপ্ন ছিল। নীলার কথা শুনে রোদ নিজেকে শান্ত করতে পারছে না। নীলা রোদের মুখ তুলে চোখের পানি মুছে দিয়ে বলে, জানো, প্লিজ এভাবে কাঁদিস না। তোর কান্না দেখে আমারও কান্না পাচ্ছে, প্লিজ। আর শোন, আকাশ ভাইয়াকে দেখে মনে হলো সে খুব ভালো ছেলে, আর তোকেও সুখে রাখবে। রোদ কিছু বলছে না, শুধু ফুপিয়ে যাচ্ছে। নীলা আবার বলে, সন্ধ্যা হয়ে আসছে জানো, আমি এখন বাসায় যাই। আর প্লিজ কান্না করিস না। নীলা রোদের রুম থেকে বের হয়, সামনে হাঁটতে। এমন সময় কেউ হাত ধরে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। নীলা কিছুটা ভয় পেয়ে যায়। সামনে নিলয়কে দেখে রাগে কটমট করতে করতে বলে, এই অসভ্য লোক, আপনি আমাকে এখানে এনেছেন কেন? ছাড়ুন বলছি, নইলে কিন্তু চিৎকার করব। নিলয় কেমন করে যেন নীলার দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, তো বারণ কে করেছে? করো তুমি চিৎকার। নীলা কিছুটা ঘাবড়ে যায়। ভয়ে ভয়ে নীলা জোরে জোরে শ্বাস নিতে থাকে। নীলার ঠোঁট থরথর করে কাঁপছে। নিলয়ের ঘোর লেগে যায়। ঠোঁট ডুবিয়ে দেয় নীলার ঠোঁটে। নীলা কিছুটা সময় লাগে কি হচ্ছে বুঝতে। যখন বুঝতে পারে কি হচ্ছে, তখনই নিলয়কে জোরে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারে নিলয়ের গালে। নীলার চোখের পানি। নীলা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। নীলয় কিছুটা সময় লাগে বুঝতে কি হচ্ছে। যখন বুঝতে পারে সে ঘরে বসেছিল, কি করে ফেলেছে, তখনই নিজের মাথা চেপে ধরে আর বলতে থাকে, ছি নিলয়, তুই এটা কি করে করতে পারলি? ছি, এতটা নিচে কি করে নামলি? তোকে কি নীলা মাফ করবে? বলেই রাগে দেয়ালে ঘুষি দিতে থাকে। অয়নের কোনো খোঁজ নেই সেদিনের পর থেকে। তারপর আর ফেরেনি সে। রাত 12:30। রোদ বেলকুনিতে দাঁড়িয়ে আছে। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আকাশের দিকে তাকিয়ে বলে, আমাদের বিচ্ছেদটা ছিল অনাকাঙ্ক্ষিত। আপনাকে কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম, একটু একটু করে হঠাৎ একটা ঝড়ে সেই জগৎ ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আমি সবকিছু চুপচাপ দেখে গেলাম। সমুদ্রের ন্যায় তীরে ডোবা মানুষ অনেকক্ষণ সাঁতার কাটার পর যখন কূলের দেখা না পেয়ে শেষমেশ নিয়তিকে মেনে নেয়, সাদরে গ্রহণ করে মৃত্যুকে, তেমন আমারও যেন কিছু করার নেই। আমিও অসহায়ের মতো গ্রহণ করে নিলাম নিষ্ঠুর বিচ্ছেদকে। আমার বুকের বাঁ পাশটা ফাঁকা হয়ে গেল। করুণ শূন্যতা হাড় কাঁপা শীতের মতো হুহু করে কাঁপতে থাকলো সব সময়। তুমি নাই, এমন একটা দুঃস্বপ্ন আমি মেনে নিতে পারছি না কিছুতেই। কেন নাই? এটা তো কথা ছিল না। এই শব্দের উত্তর খুঁজতে গিয়ে আমি নিজে বারবার ভুল ত্রুটি খুঁজেছি। নিজের অজান্তে অপরাধীর কাঠগড়ায় নিজেকে দাঁড় করেছি বারবার। প্রতিদিন প্রতিটি মুহূর্তে বারবার মনে হয়েছে তুমি ফিরবে। হ্যাঁ, তোমাকে ফিরতেই হবে। হ্যাঁ, ফিরেছো তুমি, কিন্তু আমি যাকে ভালোবেসেছি সে না, অন্য কেউ। খুব অচেনা হয়ে গেলে তুমি। আমি ভাবতাম তোমার অভাব আমাকে যেমন করে পোড়ায়, তেমনই হয়তো আমার অভাবও তোমাকে অমন করে পোড়ায়। যে তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি, যে তোমাকে আমি ভালোবেসেছি, সেই তুমি আজ খুব অচেনা হয়ে গেলে। আচ্ছা, এত হৃদয়হীন কেউ হয়? এত নিষ্ঠুর একটা মানুষকে আমি ভালোবাসলাম কি করে? হাজারটা কাটার পথ মারিয়ে আমি যে দুয়ারে দাঁড়াতে চেয়েছি, সেখানে আমার অপেক্ষায় কেউ ছিলই না। কে জানতো হাজারটা বাড়িয়ে দেওয়া হাত ফিরিয়ে দিয়ে আমি যে হাতটা শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম, সেই হাতটা সবার আগে আমার হাত ছেড়ে দিবে। আচ্ছা, কিভাবে সবকিছু ভুলে গেলেন? কিভাবে এতটা নিষ্ঠুর হলেন? আমি তো আপনাকে খুব বেশি ভালোবেসেছি। আপনার আমার এই বিচ্ছেদের কেন হলো? কি দোষ করেছিলাম আমি যে এতটা ঘৃণা করেন আমায়? রোদ কাঁদতে কাঁদতে বসে পড়ে। দুপুর 11টা।
একটা কফি শপে বসে মিটিং করছিল শুভ্র। হঠাৎ কারো হাসির শব্দ পায়, সামনে তাকাতেই ভ্রু কুঁচকে তাকায় শুভ্র। রোদ বসে আছে সামনে, লোকটাকে দেখতে পারছে না। রোদ অন্য কারোর সাথে এইভাবে বসে থাকতে দেখে রাগে গিয়ে জোরে থাপ্পড় বসায় রোদের গালে। আশেপাশে সবাই তাকিয়ে আছে, শুভ্র রাগে যেন শরীর চলে যাচ্ছে।